আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার, ঈদগাহ নয় স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত মসজিদে পড়ার আহ্বান। ফেরিতে হুড়োহুড়ি, প্রাণ গেল ৫ জনের, মহাসড়কে ঘরমুখী মানুষের স্রোত। স্ত্রী হত্যার দায়ে ৫ দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার। বায়োডাটা ছাড়া শুধু মুখ দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩৮ জনকে নিয়োগ দেন বিদায়ী ভিসি সোভান। এবং গাজায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩, যুদ্ধের আশঙ্কা জাতিসংঘের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। ঈদ উল ফিতর উদযাপিত হবে শুক্রবার। রাজধানী বায়তুল মোকাররম কমপ্লেক্সে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে একথা জানানো হয়। এতে সভাপতিত্ব করে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহ সহ কোনো খোলা মাঠে নামাজ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে যার যার পাড়া মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। মাহবুব ও মালিক রহমত আমাদেরকে দেয়া দেন। আজকে পবিত্র মাহে রমজানের 29শে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় এবং আমন্ত্রিত অতিথি হিসেবে এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭:15টায় এই ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামার সময় হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত অর্ধশত। দক্ষিণাঞ্চলগামী শিমুলিয়া বাংলাবাজার ঘাটে অন্য দিনের চেয়ে ভিড় ছিল অনেক বেশি। ঘাটে পৌঁছতে ৮-১০ কিলোমিটার যানজটে পড়তে হয় যাত্রীদের। ফজলে রাব্বির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। পন্টনে ভেড়ার পর ডালা খোলার আগেই ফেরি ভরে যাচ্ছে ঘরমুখী মানুষে। সকাল থেকে অপেক্ষায় থাকা লাশবাহী অ্যাম্বুলেন্স ফেরিতে উঠতে পারছে না মানুষের চাপে। একটা করে থামে ফেরি, আর মানুষের জন্য অ্যাম্বুলেন্স একটুও লড়তে পারতেছে না, ওই ঘাটেই রয়েছে। ৯টার থেকে একটা গাড়িও ফেরিতে ওঠে নাই। এখন কি করবো, পোলাপান নিয়ে বাচ্চা কাছে সমস্যা না। যারা জীবনমানের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠলেন, বাংলাবাজার ঘাটে হুড়োহুড়ি করে নামতে গিয়ে তাদের ৫ জন প্রাণ হারিয়েছেন। এনায়েতপুরীতে ৪ আর শাহপরানে ১ জন পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যান ফেরিতেই। ১৭টি ফেরি সবগুলো চললেও অব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকে মুমূর্ষু রোগী আর জরুরি পণ্য। কোনো পারারের কোনো সিন নাই, খালি মানুষ পারাপার করে। একটা ঘাট দিয়ে যদি গাড়ি পারাপার করতো তাও আমরা যাইতে পারতাম। কিন্তু গতকালতে রাত ৯টার থেকে এখনো পর্যন্ত এখানে আছি, এবং এখান থেকে জিজ্ঞাসা করি কি গাড়ি পাস করবেন না, কয় না, কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো গাড়ি পার হবে না। ঘাট পর্যন্ত আসতে সূর্য মাথা নিয়ে পরিবার প্রিয় সব মানুষ বেছে নিয়েছে নানা বিকল্প পথ আর কৌশল। জেলার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে বাস চললে, আন্তঃজেলা বাসগুলো চললে কি ক্ষতি হতো? কিংবা ফেরিতে যদি গাদাগাদি করেই যাত্রী পরিবহন করা হবে, তাহলে লঞ্চগুলোকে কেন অলস বসিয়ে রাখা হয়েছে? এমন অসংখ্য প্রশ্ন মাথায় নিয়ে করোনা ঝুঁকি উপেক্ষা করেই বাড়ি পথে ছুটছে মানুষ। কাল চাঁদ দেখা গেলে পরশু ঈদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, মাও ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
প্রিয়জনের সাথে ঈদ করতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। দূরপাল্লার বাস না থাকায় পায়ে হেঁটে এবং বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন বাহনে গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। তবে রাজধানীর প্রবেশ পথগুলোতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদের আগে শেষ কর্মদিবসে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে ছিল ঘরমুখো মানুষের ঢল। লকডাউনের মধ্যে ঈদ যাত্রায় নানা বাধা থাকলেও দল বেঁধে পায়ে হেঁটে বিভিন্ন বাহন পরিবর্তন করে গ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে মানুষ। রিক্সা, অটোরিকশা, মাইক্রোবাস, আন্তজেলা বাস সার্ভিসে যে যেভাবে পারছেন ছুটে চলছেন নিজ নিজ গন্তব্যে। এর ফলে চরমভাবে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকলেও নেই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার বাবা মা আছে, তাদের সাথে আনন্দটা শেয়ার করার জন্য যাচ্ছি। গাড়ি না ছাড়ার অ্যাকচুয়ালি আমি কোনো রিজন দেখতেছি না। সবাই যাচ্ছে, আসতেছে, গাড়ি ঘোড়া সব চলতেছে। বাস ছাড়লে তো সবার উপকার হইতো। অধিকাংশ মানুষ জেনে বুঝে ভোগান্তির কথা মাথায় রেখে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কষ্ট ঝুঁকি মাথায় নিয়ে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যেতেই হবে, এমনটি জানালেন ঘরমুখো এসব মানুষ। বাড়ি যাওয়ার পেছনে তাদের যুক্তিরও কোনো শেষ নেই। লকডাউন আমার কোনো মাথায় নেই, আমার আম্মার জন্য আমি যেতেছি, ঠিক আছে? কারণ আমার আম্মা হলো অসুস্থ। এখন হচ্ছে এক জেলা পার আরেক জেলায় গাড়ি, এইটা এক জেলা মানে পার হলাম, আরেকটা জেলা যাবো, আরেকটা গাড়ি ধরবো। ব্যাগ টেক না নিয়ে যাচ্ছি, আমাদের কাটা কাটা গাড়িতে যেতে হবে, তো এই জন্য কিছুই নেইনি, শুধু পরনের পোশাক পরেই যাচ্ছি। সড়ক, মহাসড়ক কিংবা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ছিল না কোনো ধরনের তৎপরতা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ঈদের ছুটিতে সবাইকে থাকতে হবে কর্মস্থলে। পায়ে হেঁটে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখ থেকে বের হচ্ছেন অসংখ্য ঘরমুখো মানুষ। তবে পরবর্তীতে তারা গাড়ি পাবেন কিনা সেটা নিয়ে রয়েছে যেমন অনিশ্চয়তা, তেমনি লকডাউনে রয়েছে নানা প্রতিবন্ধকতা। তবুও তারা নারীর টানে ছুটছেন বাড়ির পথে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। স্ত্রী হত্যার অভিযোগে বাবুল আক্তারের দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অবশেষে স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যার দায়ে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। অথচ স্ত্রী হত্যার অভিযোগে ঘটনার পর বিচার চেয়ে তিনি থানায় মামলা করেছিলেন। বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। তিনি সাংবাদিকদের জানান তার মেয়ের হত্যার সাথে বাবুল আক্তার জড়িত। বাবুল আক্তারের পরকীয়া প্রেমের বলির শিকার তার মেয়ে। বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় 2013 সাল থেকে পরকীয়া প্রেমের সাথে ধরাই যায়, তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে এই সব আসামিদের নিয়ে সে স্ত্রীকে খুন করছে। মামলাদারের পর প্রধান আসামি বাবুল আক্তারকে আদালতে হাজির করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আমরা বাবুল আক্তারকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করার পর আমাদের একটা রিমান্ড প্রেয়ার ছিল 7 দিনের। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইউকে 10 দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদনটা আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং আমার জামিন আবেদনটুকু নামঞ্জুর করেছেন। এর আগে ঢাকা এক সংবাদ ব্রিফিংয়ে পিআইবি প্রধান বনজ কুমার মজুমদার জানান মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা এই জিনিসটাই প্রমাণ করার সুযোগ খুঁজছিলাম যে আসলে বাবুল আক্তার সোর্সকে চিনেন কিনা। আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চিনেন না। 5 বছর আগে চট্টগ্রামে ছেলেকে স্কুলে দিতে গিয়ে দিনে দুপুরে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। আলোচিত হত্যায় তার স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। দীর্ঘদিনে মামলাটি তদন্ত করে কোনো কুলকিনারা করতে পারেনি গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। এরই মধ্যে তদন্তে নাটকীয় মোড় নেয়। মৃত্যু হত্যার বাদী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে
কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে পিবিআই। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উপহার হিসেবে চীনের দেয়া 5 লাখ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। চীনা রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, জুন জুলাইয়ের মধ্যে সিনোফার্মের আরও টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। অন্যদিকে চীনের এই টিকা যৌথভাবে উৎপাদন হলে দুদেশই লাভবান হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। একরামুল হক সাইমের রিপোর্ট। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি উৎপাদিত করোনার টিকা সিনোফার্ম নিয়ে ভোরে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছায় বিমান বাহিনীর বিশেষ পরিবহন বিমান। পরে সেগুলো পাঠানো হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজন করা হয় হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, নিজ দেশের চাহিদা থাকার পরও বিপদে বন্ধু দেশের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে চীন। We are witnessing another milestone of our anti-pandemic cooperation. পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া ভ্যাকসিন সংগ্রহে সরকারের সিদ্ধান্ত থাকায় এতদিন চীনের টিকা নেওয়ার চেষ্টা করেনি সরকার। এ নিয়ে দোষারোপের কিছু নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। We can bring the raw materials and produce it in the vaccine format here. If we can make that arrangement, it will be win-win for both China and Bangladesh. দ্রুত চীন থেকে আরও টিকা আনতে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। He assured that he will try his best to give vaccine before December, even in June, July. He will try his best to give some vaccines. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের এই ভ্যাকসিন সিনোফার্ম ব্যবহার হচ্ছে বিশ্বের 63টি দেশে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চীন থেকে আসা 5 লাখ ডোজ করোনার টিকা দেয়া হবে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত জানিয়েছে। এদিকে করোনা ভাইরাসে দেশে আরও 40 জন প্রাণ হারিয়েছেন। নতুন শনাক্ত 1140 জন। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ভারত থেকে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কিছুটা স্বস্তির খবর বুধবার দেশে পৌঁছেছে চীনের 5 লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই টিকা সর্বসাধারণের জন্য নয়, শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। এই যে টিকাটি এসেছে সেটি কিন্তু আমরা বিশেষ গ্রুপের লোকজনদেরকে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যারা মেডিকেল শিক্ষার্থী আছেন তাদেরকে, যারা নার্সিং শিক্ষার্থী আছেন তাদেরকে, এবং যারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে, যারা মেডিকেল টেকনোলজি, যারা আমাদের ল্যাবরেটরিতে কাজ করেন তাদেরকে। এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়, এবং তাদেরকে একই দিনে আমরা সবাইকে কিন্তু দিয়ে দেব না, তাদেরকে ভাগে ভাগে দেওয়া হবে। সংস্থার মুখপাত্র ডাক্তার নাজমুল ঈদ যাত্রায় মানুষের উদাসীনতার কারণে আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। ঈদের বন্ধে বাড়ি যাবার জন্য আমাদের জনসাধারণ যেভাবে উদ্গ্রীব হয়ে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ছুটে গেছেন, আমরা আশঙ্কা করি যে এটি হয়তো আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। সেই চ্যালেঞ্জও মোকাবেলা করবার জন্য আমরা কাজ করছি। এদিকে করোনা ভাইরাসে সারা দেশে আরও 40 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,045 জনে। 15,000-এর বেশি নমুনা পরীক্ষায় আরও 1,140 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 7.45%। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বায়োডাটা কিংবা শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়াই শুধু মুখ দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় 138 জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে তাদের নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে উঠে এসেছে এসব অনিয়মের চিত্র। বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ আলমগীর। মাহবুব কবির চপলের রিপোর্ট। অবসরে যাওয়ার আগের দিন বাড়িতে অফিস বসিয়ে 138 জনকে অস্থায়ী নিয়োগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুস সোবহান। জানিয়ে সমালোচনার ঝড় ওঠে। একে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে। ঘটনাস্থলে যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর সহ 4 সদস্যের তদন্ত কমিটি।
তদন্ত শেষে তিনি জানান, কাগজপত্র ছাড়া শুধু মুখ দেখে ওই নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক কারণে সকল নিয়োগ কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় 5 তারিখে হুলস্থুল করে তারপর 6 তারিখ সকালে সবাইকে ডেকে এনে 141 জনের কথা বলা হচ্ছে, আমরা 138 জনের ডকুমেন্ট পেয়েছি। 138 জনের যে নিয়োগ দিয়েছে মাত্র 9টি ব্যক্তির সিভি আমরা পেয়েছি, আর কারো কোনো ডকুমেন্টই পাইনি। তার মানে কি পুরো প্রক্রিয়াটাতে একটি অস্বচ্ছ বিষয়ে কাজ করেছে। তিনি জানান, অবৈধভাবে নিয়োগ পাওয়াদের কাজে যোগ দেওয়ার সুযোগ হবে না। ভিসি সহ যারা এই নিয়োগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে ইউজিসি। ওনার সাক্ষাৎকার নিচ্ছে অনেক ব্যাপারে উনি উত্তর দিতে পারেন। অনিয়মের একটি সর্বোচ্চ পর্যায়ের একটি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তাতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই যে প্রশাসনিক তারপরে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা এটা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা পুরো ফ্যাক্টটাকে তুলে ধরবো যে এই ঘটনায় এরা সম্পৃক্ত, এদের এই দায়ভার রয়েছে, কিন্তু এই দায়ভারের জন্য তাদের শাস্তি কি হতে পারে সেটা যারা শাস্তি দিবে, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য এডুকেশন মিনিস্টার। অবশ্য এর আগেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কয়েকজন ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসি সুপারিশ করলেও তার বাস্তবায়ন হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গাজায় ইসরায়েল ফিলিস্তিনি সহিংসতায় জের ধরে দুপক্ষের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরুর আশঙ্কা করছে জাতিসংঘ। ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত মারা গেছে 53 জন, এর মধ্যে 14 জনই শিশু। আহত হয়েছে 300-এরও বেশি ফিলিস্তিনি। শনিবার পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের মধ্য দিয়ে এই সহিংসতার সূত্রপাত। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সহিংসতা নতুন নয়, প্রতিবারই থাকে নতুন নতুন প্রেক্ষাপট, যার পুরোটাই রাজনৈতিক, আর থাকে বিশ্ব নেতাদের দায়সারা প্রতিক্রিয়া। ইসরায়েলের দাবি, ইহুদি বসতি লক্ষ্য করে প্রায় 1,500 রকেট নিক্ষেপ করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের অন্যতম রাজনৈতিক দল হামাস, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা গেছে। তবে কয়েকটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানলেও ক্ষয়ক্ষতি খুবই কম, যদিও 6 জন নিহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব। জবাবে গাজায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী, গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, রাতভর বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল হামাস গেরিলা গোষ্ঠীর সামরিক ও নিরাপত্তা স্থাপনা, কিন্তু সকালে দেখা গেছে ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন, প্রাণহানি হয়েছে নারী ও শিশুর। নতুন করে সহিংসতার জন্য ইসরায়েল ও তাদের সমর্থনকারী শক্তিধর দেশগুলোকে দায়ী করছে হামাস। এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পুরোদমে যুদ্ধ শুরুর আগেই দুপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো চিঠিতে ওই হামলার ঘটনায় গভীর সমবেদনা জানান তিনি। একই সাথে ইসরায়েলের এ ধরনের কার্যক্রমকে সন্ত্রাসী এবং সহিংস আচরণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এ সময় ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো প্রান্তে এ ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। মোবাইল ফোনে বাংলাদেশ টেলিভিশনের 4টি চ্যানেল দেখার সুবিধা নিয়ে এলো বিটিভি অ্যাপ। সচিবালয়ে নতুন এই অ্যাপটির উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় নতুন প্রজন্মের কথা মাথায় রেখে মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয়ে অনুষ্ঠান তৈরির পরামর্শ দেন তথ্যমন্ত্রী। আগামী 2 বছরের মধ্যে দেশের 6টি বিভাগীয় শহরে 6টি বিটিভি কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। যে কোনো টেলিভিশন চ্যানেল মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য আমি অনুরোধ জানাবো টেলিভিশন চ্যানেলগুলো যেন আমাদের নতুন প্রজন্মকে প্রত্যয়ী করার জন্য, নতুন প্রজন্ম যেন তাদের মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটে এবং সমন্বয় ঘটিয়ে একটি উন্নত নতুন প্রজন্ম আমরা তৈরি করতে পারি,
সেই লক্ষ্য নিয়ে অনুষ্ঠানমালাগুলো যেন করা হয়। এবারে ই ভ্যালি ঈদ বাজারের খবর। ঈদের আগের সাজগোজে এখন দারুণ ব্যস্ততা বিউটি পার্লারে। করোনা পরিস্থিতির মধ্যে উৎসবের দিন নিজেকে আকর্ষণীয় করতে রাজধানী বিভিন্ন পার্লারে ছুটছেন সৌন্দর্য পিয়াসীরা। আরও জানাচ্ছেন আনান তাসিনরি। ঈদ মানে উৎসব, আর উৎসব মানে বাড়তি আয়োজন। লকডাউনের মধ্যে এবারে ঈদে বাইরে যাওয়া মানা, তারপরও পার্লারে ভিড়। সীমিত পরিসরে হলেও ঈদ উৎসবে সাজ হবে না তা কি হয়? স্বাস্থ্যবিধি মেনে বিউটিশিয়ানরাও সাজিয়েছেন তাদের নানা আয়োজন। মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়ায় সেখানে সকাল সন্ধ্যা এখন শুধুই ব্যস্ততা। কোভিডের জন্য অন্যান্য বারের তুলনায় ঈদে আমরা কাস্টমারের ভলিউমটা খুব একটা বেশি পাচ্ছি না। ঈদে মেহেদির সাজ বহু পুরনো, শেষ মুহূর্তে তাই মেহেদিতে হাত রাঙাতে ধুম পার্লারে। নারীদের পাশাপাশি পিছিয়ে নেই পুরুষেরাও। হাল ফ্যাশনে চুলের কাট, তাতে রং, এমনকি ফেসিয়ালে নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেন্স পার্লারগুলোতে ভিড় বেড়েছে। আমরা ইউজুয়ালি ক্লায়েন্ট কম নিচ্ছি। আমার সাথে হেয়ার কাট আর হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছি। তবে করোনা পরিস্থিতির কারণে এবার ঈদে গ্রাহক সমাগম তুলনামূলক কম বলে জানান পার্লার কর্মী ও মালিকেরা। 25 রোজা আগ পর্যন্ত খুব বেশি একটা ছিল না, 25 রোজার পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার হচ্ছে। সৌন্দর্যের এমন আরাধনা ঈদের আনন্দকে বাড়িয়ে তুলল, এটাই সবার চাওয়া। আনন্দ তাসিনরি, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের 20 বছর পূর্তি উপলক্ষে পবিত্র কোরআন খতম এবং বিশেষ দোয়ার অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়া বিভাগের প্রধান ও এভিপি মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া, পরিচালক আব্দুল হালিম এবং আকাশ উদ্দিন মোল্লা অন্যান্যের মধ্যে এই অনুষ্ঠানে অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধ সম্ভব ছিল এবং তা করতে বিভিন্ন দেশের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত একটি স্বাধীন প্যানেল। সংস্থার ব্যর্থতার কথাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, করোনা মোকাবেলায় WHO এবং সরকারগুলোর সমন্বিত পদক্ষেপ ছিল ভয়ানক ভুলে ভরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও আগেই বৈশ্বিক জরুরি অবস্থা জারি করতে পারত। মহামারীর প্রস্তুতি ও প্রতিক্রিয়া পর্যালোচনা করতে স্বাধীন ওই প্যানেল গঠন করে WHO, যার উদ্দেশ্য ছিল ভাইরাসে কিভাবে সারা বিশ্বে 33 লাখেরও বেশি প্রাণ ঝরে গেল এবং প্রায় 16 কোটি মানুষ আক্রান্ত হলো তা খতিয়ে দেখা। এবারে সেহরির সময়সূচি। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় রাত 3টা 54 মিনিট, রাজশাহীতে 3টা 59 মিনিট, সিলেটে 3টা 44 মিনিট, চট্টগ্রামে 3টা 52 মিনিট, খুলনায় 4টা, বরিশালে 3টা 56 মিনিট, রংপুরে 3টা 53 মিনিট এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3টা 51 মিনিট। এখন পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমালের মতো সিনিয়র ক্রিকেটারদের। 2023 সালের বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের অধিনায়ক ঘোষণা করা হয় কুশল পেরেরাকে। সহ অধিনায়ক হিসেবে থাকবেন কুশল মেন্ডেস। এখনও ওয়ানডে অভিষেক হয়নি এমন 3 ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলে। আগামী 23 মে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
ঈদ উল ফিতর উপলক্ষে শর্ত সাপেক্ষে জাতীয় দলের ফুটবলারদের ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2022 কাতার বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাই উপলক্ষে গত মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছিলেন জামাল রানারা, কিন্তু মাঠে অনুশীলন না থাকায় বাফুফের কাছে ছুটি চেয়েছিলেন ফুটবলাররা। করোনা ভাইরাসের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ছুটি কাটিয়ে আগামী 16 মে টিম ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে হবে ফুটবলারদের। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার, ঈদগাহ নয়, স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত মসজিদে পড়ার আহ্বান। ফেরিতে হুড়োহুড়ি, প্রাণ গেল 5 জনের, মহাসড়কে ঘরমুখী মানুষের স্রোত। স্ত্রী হত্যার দায়ে 5 দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার। বায়োডাটা ছাড়া শুধু মুখ দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 138 জনকে নিয়োগ দেন বিদায়ী ভিসি সোফান। এবং গাজায় ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 53, যুদ্ধের আশঙ্কা জাতিসংঘের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।